সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি নিজামুল হক বিপুল দেশবার্তা টক শো থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন দেখবেন, সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা। প্রতিদিনকার মতো আজকে হাজির হলাম সন্ধ্যা 7টায় আপনাদের সামনে, এবং যথারীতি সমসাময়িক বিষয় নিয়ে। রাজনীতি অবশ্যই নির্বাচনকে ঘিরে এক ধরনের নির্বাচনী উত্তাপ না, নির্বাচনকে ঘিরে এক ধরনের উত্তাপ, উৎকণ্ঠা, উদ্বেগ আছে যে নির্বাচন হবে কি হবে না। এই নির্বাচনকে ঘিরে সহিংসতার আশঙ্কা করা হচ্ছে ব্যাপকভাবে, এবং ইতিমধ্যে সেই সহিংসতা ছড়িয়ে পড়েছে সারা দেশেই। প্রতিদিনই কেউ না কেউ গুলিবিদ্ধ হচ্ছেন, মারা যাচ্ছেন, এরকম ঘটনা ঘটছে। এর মধ্যেই এনসিপি, যে জাতীয় নাগরিক পার্টি, তাদের প্রধান নির্বাচন পরিচালনা কমিটির প্রধান যিনি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি গতকাল হঠাৎ করে সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে বলেছেন যে যেনতেন প্রকারের নির্বাচন হওয়ার চেয়ে না হওয়াই উত্তম। দরকার হয় আরও পিছিয়ে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে। তিনি মূলত গতকালকে সংবাদ সম্মেলন করেছিলেন আব্দুল আওয়াল মিন্টুর বিরুদ্ধে। মিন্টুর একটি বক্তব্যকে কেন্দ্র করে, অর্থাৎ তারা বলছেন যে বিদেশি নাগরিকরা বা দ্বৈত নাগরিকরা বাংলাদেশে কোনোভাবেই নির্বাচন করতে পারবেন না, এটা তাদের অবস্থান। এটা করলে তারা এটা বিরুদ্ধে অবস্থান নেবেন। আর নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে বলেছেন নির্বাচন পিছিয়ে দিয়ে দরকার ভালো একটা নির্বাচনের জন্য নির্বাচন পিছিয়ে না হলে তারা সমমনাদের নিয়ে রাস্তায় নামবেন। এছাড়া কথা বলবো গণভোট নিয়ে। আর আমাদের আজকের আলোচনায় আলোচক হিসেবে, অতিথি হিসেবে আমাদের সময় দিয়েছেন ডাক্তার সাজেদুল হক রুবেল, কেন্দ্রীয় কমিটির সদস্য, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি। আপনাকে স্বাগতম দেশবার্তা টক শো থেকে। ধন্যবাদ নিজামুল হক বিপুল ভাই আপনাকে, এবং একই সাথে দেশবার্তার সকল দর্শক, পাঠক এবং কলাকুশলী সবাইকে শুভেচ্ছা। আপনি শুনছিলেন, আমরা শুরুতেই বলছিলাম নির্বাচন নিয়ে তো সংকট, শঙ্কা, উদ্বেগ, উৎকণ্ঠা সবই আছে। আপনি তো একজন প্রার্থীও বটে। জি, নির্বাচনটি নিয়ে তো জনগণের শঙ্কা আজকে থেকে না, বহুদিন ধরেই জনগণের একটা প্রত্যাশার জায়গা গণ অভ্যুত্থানের পরে যে দেশে দ্রুত একটা নির্বাচন অনুষ্ঠিত হোক, দেশ দ্রুত একটি গণতান্ত্রিক কাঠামোর মধ্যে ফিরে আসুক। আমাদের প্রথমে এই কথা বুঝতে হবে এবং মানতে হবে যে বাংলাদেশ এখন একটি গণতান্ত্রিক কাঠামোর মধ্যে নাই। বাংলাদেশ এই মুহূর্তে একটি গণতান্ত্রিক দেশ না। এবং কেন গণতান্ত্রিক দেশ না, তার অনেকগুলো কারণের মধ্যে একটি কারণ হচ্ছে যে জনগণের প্রত্যক্ষ ভোটে, জনগণের ম্যান্ডেটে নির্বাচিত কোনো সরকার এই মুহূর্তে দেশ পরিচালনা করছে না। এমনকি গণ অভ্যুত্থান পরবর্তীকালে যে সরকার এখন দায়িত্ব পালন করছেন, এই সরকার কিন্তু আপনার দেশে আইনের শাসন কায়েম করতে পারে নাই। যে দেশে আইনের শাসন নাই সে দেশেও গণতন্ত্র নাই, এবং এদেশের জুডিশিয়ারি, বিচার ব্যবস্থাকেও কম্প্রোমাইজড করে ফেলা হয়েছে। আমরা এমন শুনতে পাই যে এখানে বিচারপতিকে বলা হচ্ছে যে আমরা আপনাকে বসিয়েছি, প্রয়োজনে আমরা আপনাকে নামিয়ে দেব, এমন হুমকিও নাকি আদালতে দেওয়া হচ্ছে, যা বিচার বিভাগ এবং আদালতের উপর কন্ডেম অফ কোর্ট হয়ে যায় আর কি। তারপরেও কিছু করা যাচ্ছে না, কিছু করা হচ্ছে না। তো এমন এক পরিস্থিতিতে জনগণের প্রত্যাশার জায়গা ছিল, আশার জায়গা ছিল দেশে একটা দ্রুত নির্বাচন হবে, একটা সুষ্ঠু নির্বাচনের জন্য, একটা অবাধ নির্বাচনের জন্য, একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য, এবং গণতন্ত্রকে আবার প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত করবার জন্য যেটুকু সংস্কার প্রয়োজন ন্যূনতম, সেইটুকু ন্যূনতম সংস্কারের মধ্য দিয়ে একটি নির্বাচন হোক। কিন্তু আমরা দেখেছি সংস্কারের নামে বিশাল 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 এজেন্ডা, অনেক 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 কমিশন, অনেক অনেক দিন, অনেক অনেক শ্রম ঘন্টা, রাষ্ট্রের অর্থের অনেক অপচয় হয়েছে বটে, জনগণের অর্থ অপচয় হয়েছে বটে, তবে আদতে এখন পর্যন্ত ন্যূনতম কোনো পরিবর্তন আমরা সাধিত করতে পারি নাই, এই ইন্টারিম গভর্নমেন্ট পারে নাই। ফলশ্রুতিতে এখন জনগণের একটা আশা যে ভোটের মাধ্যমে একটা সংসদ আসবে, সেই সংসদের মধ্য দিয়ে একটি সরকার আসবে, এবং সেই নির্বাচিত সরকার হয়তো বাংলাদেশকে
মন্দের ভালো হলেও সামনের দিকে আগায় যাবে, এবং তার কারণে তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে। একেবারে সেই ইতিহাসের সেরা নির্বাচন, সেই স্বপ্নের মতো নির্বাচনের কথা যারা বলেন, তারা তো সেই স্বপ্নের মতো নির্বাচন বা ইতিহাসের সেরা নির্বাচন করবার জন্য উদ্যোগ গ্রহণ করেন না। এখনো যারা আওয়াজ তুলছে যে হচ্ছে নির্বাচন এইটা হবে সেটা হবে, তো আমি সেটা দেখি যে হচ্ছে যখনই তার পক্ষে বা তার স্বার্থের বিপক্ষে কিছু যায়, হ্যাঁ, তখনই তারা নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। পক্ষে গেলে তারা আদতে চুপ থাকেন, বিপক্ষে গেলে থাকবেন। সজীব মোহাম্মদ আসিফ ভুঁইয়া, তিনি কি জানেন তার যে জোট প্রার্থী অনেকেই রয়েছে দ্বৈত নাগরিক, এবং তাদের পক্ষে হচ্ছে সেই জামাত ইসলামের বড় বড় উকিলরা লড়াই করতেছে? তিনি কি জানেন যে হচ্ছে গিয়ে জামাত ইসলামের দ্বৈত নাগরিক আছে, যারা হচ্ছে গিয়ে দ্বৈত নাগরিক থাকার পরেও, যাদের পাসপোর্ট থাকার পরেও, আমেরিকান পাসপোর্ট থাকার পরেও, বা তারা যুক্তরাজ্যের পাসপোর্ট থাকার পরেও তারা মনোনয়নপত্র জমা দিয়েছে, এবং সেই মনোনয়নপত্র বাতিল হওয়ার পরে সেই জামাতে ইসলামের হচ্ছে সেই অঞ্চলে সেই রিটার্নিং অফিসারের দিকে তারা ধেয়ে গেছে কি কারণে, তখন তার দোষর বলে গালাগালি করছে। অর্থাৎ যখনই দেখা যাচ্ছে এই যে দ্বৈত নাগরিক বা ঋণ খেলাপির প্রশ্নে যখন হচ্ছে গিয়ে নির্বাচন কমিশন থেকে প্রশ্ন উত্থাপিত হচ্ছে, বাতিল করছে বা স্থগিত করছে বা আপিল বাতিল করছে বা আপিল পেন্ডিং করছে, তখনই তারা বলতেছে এই নির্বাচন কমিশন নিরপেক্ষ না। অর্থাৎ রায়টা আমার পক্ষে হইলে নিরপেক্ষ, আমার পক্ষে না হইলে এটা নিরপেক্ষ না। ঠিক আছে, এই যে অদ্ভুত মানসিকতা আগেও ছিল, এখনো আছে। এই ঘৃণ্য মানসিকতার জন্যই তো আজকে বাংলাদেশ হচ্ছে গিয়ে এই গাড্ডার মধ্যে আমরা পড়ে গেছি আর কি, যেখান থেকে আমরা বেরোবার চেষ্টা করছি, রক্ত দিয়েও এখান থেকে বের হতে পারতেছি না। আবার একই জিনিসের রিপিটেশন হচ্ছে আর কি, এবং এটি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং সেই প্রসঙ্গে আমি যেটা বলি যে তাদেরকে যে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের সংজ্ঞা আসলে আপনারা কি ভাবেন? আমার কাছে মনে হয় কি, আপনারা দেখেন গণ অভ্যুত্থানের পর বাংলাদেশটাকেই ভাগাভাগি করার চেষ্টা করা হয়েছে। অমুক ইউনিভার্সিটির ভিসি দখল করে, তমুক ইউনিভার্সিটির প্রভিসি দখল করে, প্রক্টর দখল করে, ডিসি দখল করে, হ্যাঁ, এসপি দখল করে, সারা প্রশাসনটা একটা ভাগাভাগি করার চেষ্টা করা হয়েছে। এবং সেই ক্ষেত্রে প্রথমবার রেসে বেশি আগায় ছিল জামাত ইসলাম। বিএনপির হচ্ছে নজরটা একটু নিচের দিকে ছিল, সেই ছোটখাটো হাট মাঠ ঘাট, বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, এগুলো নিয়েই প্রথম দিকে তারা দৌড়াদৌড়ি করছে আর কি। পরে রেসে একটু পরে যুক্ত হয়েছে, ফলে ভাগে কম পাইছে। এরপর যখন আবার একটা রিশাফল হইলো, আবার রিশাফল করতে গিয়ে দেখলাম সরকার টস করে সে সাফল করে আর কি। তো নানা রকম রিশাফলের পর দেখা গেল যে অনেক জায়গা থেকে প্রশাসনের উপরে যে হচ্ছে গিয়ে জামাতের কুক্ষিগত পরিস্থিতি ছিল, জামাতের হাতের মুঠোয় ছিল, সেখান থেকে মুঠো থেকে অনেক কিছু ফসকে যাচ্ছে প্রশাসন। তাই সে হচ্ছে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে তারা শঙ্কিত হয়, তারা তখন শঙ্কিত হয় আর কি। কিন্তু 100% এনসিপির পক্ষের লোকেরা নির্বাচন কমিশনে থাকলে এই নির্বাচন সুষ্ঠু হবে, এই নির্বাচন নিরপেক্ষ হবে, এটা আপনারা ভাবলেও ভাবতে পারেন। কিন্তু জনগণ এত বোকা নয়, জনগণ হচ্ছে আপনাদের সাথে এবং পাশে আর থাকবে না, এবং থাকছে না বলেই এনসিপি আর নিজের পায়ে দাঁড়াবার সাহস পায় না, তারে জোট করতে হয় জামাতে ইসলামের সাথে আর কি। এই হচ্ছে একটি অবস্থা। আর একটা ব্যাপার হতেছে যে নির্বাচন বাতিল করার একটা টাল বাহানা চলতেছে আর কি, এবং ওই বক্তব্যের মধ্য দিয়ে এই টাল বাহানার সুস্পষ্ট ইঙ্গিত আছে, বা টাল বাহানা মানে একটা কনস্পিরেসি চলতেছে আর কি। এখন এই কনস্পিরেসি তো আমরা লাস্ট 18 মান্থে নতুন ঘটনা হিসেবে আবির্ভূত হয়নি, আমরা এটা প্রথম থেকে দেখছি। প্রথম থেকেই আমি তখন তিনি স্থানীয় সরকার উপদেষ্টা ছিলেন, তিনি বলেছেন না আগে স্থানীয় নির্বাচন হবে, তারপর দেখা যাক জাতীয় নির্বাচন। তারপর তাদের আজকে তাদের অংশীদাররা বলেছিল না পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হবেই না বাংলাদেশে। ঠিক আছে, পিআর পদ্ধতি চাই এই নিয়ে হচ্ছে তারা অনেক কর্মসূচি পালন করেছে, বড় বড় জমায়েত করেছে।
ঠিক আছে, এটা তারা করার চেষ্টা তো করেছে। তারপর তো আবার সুর তুলেছিল যে আগে গণভোট চাই, আগে গণভোট ছাড়া হবে না, মানে আগে একটা আইনগত ভিত্তি চাই। গণভোটের আগে সুরটা ছিল একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক ওয়ার্ডার তারা করতে চায় আর কি। এটা করতে গিয়ে তারা সেই হচ্ছে আপনার 70-এর নির্বাচনের উদাহরণ তারা দিয়েছিলেন, 69 নির্বাচনের উদাহরণ তারা দিয়েছিলেন। কিন্তু আমার কাছে মনে হয় এই যে তারা ব্যারিস্টার শব্দগুলো তাদের নামের আগে লাগায় রাখছেন, ঠিক আছে, তারা কি জানেন না 70 সালে দেশে কোনো শাসনতন্ত্র ছিল, দেশে কোনো সংবিধান ছিল? পাকিস্তান রাষ্ট্রের ক্রাইসিসই তো সেই দেশে গণতন্ত্র স্থাপিত। আজ পর্যন্ত পাকিস্তানে, এখন পর্যন্ত পাকিস্তানে গণতন্ত্র নাই, ঠিক আছে, এখন পর্যন্ত পাকিস্তানে গণতন্ত্র নাই, ঠিক আছে। সেই পাকিস্তানের সাথে এদের আজকাল খুব বন্ধুত্ব। যাই হোক, তো যে দেশে গণতন্ত্র থাকে না, যে দেশে অ্যাবসলিউটলি হচ্ছে যুগের পর যুগ ধরে ফ্যাসিজম আছে, যেই পাকিস্তানে এখন পর্যন্ত যে হচ্ছে ধরেন 75 বছর হয়ে গেছে বা 76 বছর ধরে একটা সরকার 5 বছর মেয়াদ অতিক্রম করতে পারে নাই, নির্বাচিত কোন সরকার। তো সেই পাকিস্তানের বন্ধুত্ব তৈরি করতে পেরে তারা মনে করতেছে বিশাল একটা স্বাধীন পররাষ্ট্রনীতি করে ফেলছে আর কি। তো যাই হোক, তো এই থেকে তাদের কি হচ্ছে কি শিক্ষা নেওয়ার বিষয় নয়, বা ইতিহাস কি বলে, তখন তো একটা শাসনতন্ত্র ছিল না, তখন লিগ্যাল ফ্রেমওয়ার্ক বর্ডার দিতে হয়েছিল তৎকালীন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ইয়াহিয়া খানকে। তো সেটাকে তারা করার চেষ্টা করছে, তাহলে পারে নাই, তখন বলছে আগে নির্বাচন না, গণভোট না হইলে নির্বাচন হবে না। তারপর সেখান থেকেও তো তারা পিছু হইতে এখন একটা জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। এখানে তো সবাই মনোনয়নপত্র জমা দিয়েছেন, মনোনয়নপত্র বাছাই হয়েছে, আপিল হচ্ছে, ইয়া প্রক্রিয়া সবকিছুই চলছে। তো নানান রকম ষড়যন্ত্র বারবার করার চেষ্টা করা হয়েছে। এখনো আমি মনে করি এই যে সমস্ত শহীদ হাদিকে থেকে শুরু করে এখন পর্যন্ত যে হত্যাকাণ্ডগুলো ঘটছে বা সহিংসতা ঘটনা হচ্ছে, এই সব কিছু টার্গেট কিন্তু আবার অভিন্ন, একই অভিন্ন। ইনারাও যেমন হচ্ছে নানান রকম দাবি তুলে নির্বাচনকে পিছাতে চায়, আবার হচ্ছে গিয়ে যে হত্যাকাণ্ড যারা ঘটাচ্ছে, ঠিক আছে, সে অদৃশ্য যে শক্তি ঘটাচ্ছে বা হচ্ছে রহস্যজনক যে শক্তি ঘটাচ্ছে, উভয়ের কিন্তু হচ্ছে মোটিভ এক। মোটিভটা হচ্ছে গিয়ে নির্বাচনটা বানচাল করে দিতে হবে। বলে নির্বাচন বানচাল করবার জন্য আপনি মাঠে নামতে চান, মাঠে নামেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এদেশ তো হচ্ছে গণতান্ত্রিক দেশ নয় বটে, তবে এদেশ তো মবের দেশ রূপান্তরিত আপনারা করেছেন আর কি। তো মবের দেশে সবই সম্ভব। আমরা ছোটবেলায় শুনতাম মগের মুল্লুক, হ্যাঁ, মগের গ ছিল শব্দটা, এখন হয়ে গেছে মবের মুল্লুক। এই হচ্ছে আমার আপাতত আলোচনা। তো সজীব ভুঁইয়া যেটা বললেন যে তারা পরিষ্কার নির্বাচন কমিশনকে বলেছেন যে বিগত 3টা নির্বাচন করার কোনো প্রয়োজন নাই, যদি এরকম জেনতেন প্রকারের নির্বাচন হয় তাহলে রাজপথে তারা রুখে দাঁড়াবেন। প্রশ্ন হলো যে তারা তো ওই যে একটা চার্টার ছিল, জুলাই চার্টার, সেটা তো সাইন করে নাই, তারা তো সাইন না করেও অনেক কাজ করতেছে। এখন নির্বাচনের সময় তারা, সজীব ভাইয়া বলছেন দরকার হয় প্রয়োজনে আমরা সমমনা রাজনৈতিক দলকে নিয়ে একটা বড় ডিল করব। এই ডিলটা কি হবে? এটা কি আসলে কোনো ধরনের আক্রমণাত্মক কিছু কিনা, কি মনে হচ্ছে? আপনি অনেকগুলো প্রশ্ন একটা প্রশ্ন বানায় বলছেন আর কি, আমি একটু প্রশ্নগুলো ভেঙে দেখতে চাই। প্রথম যে কথাটা বলতেছি, হ্যাঁ, বিগত 3টা নির্বাচনের মতো এবারে নির্বাচন তো আমরাও চাই না, বাংলাদেশের কমিউনিস্ট পার্টিও চায় না, বামপন্থীরাও চায় না। এই যদি হচ্ছে 24-এর আমিডামি নির্বাচনের মতো যদি আপনারা এবার নির্বাচন করেন, তো সেই নির্বাচন তো হচ্ছে আমরাও চাইতাম না, এটা তো আমাদের আকাঙ্ক্ষার জায়গা না, ঠিক আছে। বা 18-এর মতো যদি রাতের বেলা নির্বাচন হয়, সেটা তো আমরাও চাই না। আমি যে একজন প্রার্থী হিসেবে খুব শঙ্কিত। এই যে পোস্টাল ব্যালট, পোস্টাল ভোট কত বোধহয় বাংলাদেশে 15 লক্ষ সম্ভবত, তাই না? তো এই যে 15 লক্ষ ভোটার, এরা আসলে কোন কোন আসনের ভোটার হবে? আমার কাছে এই মুহূর্তে এইটা প্রয়োজন নাই, আমার কাছে এই মুহূর্তে এইটা প্রয়োজন নাই যে হচ্ছে তারা কোন কোন দেশের ভোটার। আমি জানতে চাই এরা কোন কোন আসনে এই ভোটাররা ভোটার হয়েছে আর কি। আমি তো জানি আমার আসনে 3,33,000 প্লাস ভোটার। এখন সেখানে কি আপনারা আরো 1 লক্ষ এই বোনাস ভোট দিয়ে দিবেন বিদেশ থেকে? কোনো সমস্যা নাই, কারণ বিদেশের ভোট তো আমাদেরও আছে। কিন্তু সেই বিদেশের ভোট নিয়ে যেই ধরনের পোস্টাল ব্যালট নিয়ে যে ধরনের কেলেঙ্কারির কথাগুলো শুনতেছি আমরা, তো সেই কেলেঙ্কারিগুলো যদি করেন তাহলে তো সেই আবার আগের মতোই ভোট হবে। আগে একবার হয়েছিল রাতের বেলার ভোট,
এখন হচ্ছে বিদেশের মাটিতে ভোট। বিদেশের মাটির ভোট দিয়েই তো হচ্ছে আপনারা এখানে বিভিন্ন আসনের ফলাফল বদলায় দিতে পারেন। তো যারা প্রশ্ন করছে, যিনি প্রশ্ন করছেন তিনি তো হচ্ছে গিয়ে এই বিষয়ের হচ্ছে বেনিফিশিয়ারি। কারণ এই বিষয়ে পোস্টাল ব্যালটের এই কাহিনীর পিছনে তার যে শরিক, তার যে নির্বাচনী সমঝোতার যে জোট, সেই জোটের ব্যাপারেই তো সবচেয়ে বড় অভিযোগটা আসছে এই পোস্টাল ব্যালট ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে। অর্থাৎ আপনি করবেন ইঞ্জিনিয়ারিং, আবার আগে থেকে আপনি বলবেন ঠাকুরগাঁড়ে কেড়ে আমি কলা খাই না। ঠিক আছে, তো ঘটনা তো ঘটাচ্ছেন আপনারাই। ঠিক আছে, আপনারই জামাতের লোকের হচ্ছে দ্বৈত নাগরিক আছে, সেটা নিয়ে হচ্ছে গিয়ে আজকে তো শুনানি হওয়ার কথা, মানে আপিল পেন্ডিং হয়েছে, আবার ওটা আজকে বা কালকে 18 বা 19 তারিখ ছিল শুনানি হওয়ার কথা। তো সেখানে জোট করে বলেন যে জামাতের দ্বৈত নাগরিক গুলো যারা আছে, ঠিক আছে, মানে তাদের এখনো নাগরিকত্ব ছাড়ে নাই, নাগরিকত্ব অন প্রসেস, ছাড়া অন প্রসেস আছে। আচ্ছা, ছাড়া অন প্রসেস মানে কি? আপনি বাংলাদেশের দায়িত্ব নিতে চান, বাংলাদেশের এমপি হতে চান, ঠিক আছে, আপনি আবার আরেক নৌকায় পা রাখছেন। আচ্ছা, পা যখন রাখছেন, যখন উপলব্ধি করছেন দেশের প্রেম উদ্বেগ, মানে উদ্বেগ হয়েছে আর কি, প্রেম মানে উজায়া পড়ছে, দেশে ফিরে আসছেন আপনি। তো দেশে ফিরে আসার পরে আপনার হচ্ছে গিয়ে আসার পরেই তো আপনাকে প্রথম সিদ্ধান্ত নিতে হবে যে আমি বাংলাদেশকে গ্রহণ করলাম আমার একমাত্র দেশ হিসাবে, আমি এই দেশে এমপি হব, মন্ত্রী হব, ইত্যাদি ইত্যাদি হব। যখন মন্ত্রী এমপি দেশে হবেন তখন প্রসেস শুরু করবেন। প্রসেস যখন শেষ হবে তখনই আপনি বাংলাদেশের নাগরিক, একমাত্র তখন একক নাগরিক, নাইলে আপনি বাংলাদেশের দ্বৈত নাগরিক হয়ে থাকবেন। অর্থাৎ আপনি যেহেতু বাংলাদেশের দ্বৈত নাগরিক আছে, ফলে আপনার মরাল রাইটই নাই, নৈতিক কোনো অধিকারই নাই। এত ন্যায় নীতির কথা বলেন, অথচ এত বড় দুর্নীতি করে হচ্ছে নির্বাচন কমিশনের কাছে হচ্ছে মনোনয়নপত্র জমা দেন দ্বৈত নাগরিকত্ব রাইখা। দ্বৈত নাগরিকত্ব রেখে নাগরিকত্ব জমা দিয়ে সেটা যখন হচ্ছে বাতিল হয়, তখন আবার সুর তোলেন, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। তখন প্রশ্ন তোলেন কিসের? তখন প্রশ্ন তোলেন হচ্ছে প্রশাসনে আওয়ামী লীগের দোষর আছে। এই যে নিজের বিরুদ্ধে রায় গেলে আওয়ামী লীগের দোষর, পক্ষে রায় গেলে খুব গণতান্ত্রিক এবং নিরপেক্ষতা, এই যে ঘৃণ্য মানসিকতা, এই ঘৃণ্য মানসিকতা কিন্তু জনগণ বোঝা শুরু করছে। এবং এটা যখন পুরোপুরি বুঝে ফেলবে, তখন আপনারা কই দাঁড়াবেন, কই ঠাই নেবেন, আমার খুব ভয় লাগে মাঝে মাঝে। একটা প্রশ্ন করতেই হয়, এই যে ডিল করব আমরা সমমনাদে, আপনি যেটা বলছিলেন আমরা সমমনাদের নিয়ে ডিল করব, বড় পরিষ্কার ভাষায় ডিল বলতে তিনি কি বোঝাতে চাইলেন? কিন্তু সহিংসতার কোনো আলামত দিলেন কিনা, নাকি এই যে 5 আগস্ট যদি শেখ হাসিনার পতন না হতো তাহলে আমরা অস্ত্র হাতে নিতাম, সশস্ত্র যুদ্ধ করতাম, সেই রকম কোনো কিছু কিনা? আসিফ ফের ডিল, আর ওই যে ইউরোপের মাটিতে একজন আছে জয় বাংলা করে দাও বলে, তো ডিল করে, জয় বাংলা করে, ঠিক আছে, এগুলা আর যাই হোক, এগুলা সুষ্ঠু গণতান্ত্রিক মানবিক কোনো রাজনৈতিক চিন্তাও না, রাজনৈতিক কার্যসূচিও না। এগুলা এক ধরনের সহিংসতার হচ্ছে গিয়ে আপনার হলো গিয়ে বহিঃপ্রকাশ। এগুলো এক ধরনের সহিংসতার বহিঃপ্রকাশ আর কি। আমরা তাদের চেয়ে কম বয়স থেকে ছাত্র রাজনীতি করি, তাদের চেয়ে কম বয়স থেকে, তারা এখন যে বয়স, হ্যাঁ, তাদেরকে অনেক কমলমতি বলে, আমরা আরো কমলমতি অবস্থা থেকে ছাত্র রাজনীতি করতাম, ছাত্র আন্দোলন করতাম, স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি আমরা। কিন্তু তখনও আমাদের মধ্যে যারা নেতৃত্ব ছিল, আমরা যারা নেতৃত্বে ছিলাম, আমরা আমাদের প্রত্যেকটি শব্দ, যে শব্দগুলো আমরা আমাদের জিহবা থেকে উচ্চারণ করতাম, সেই জিহবা উচ্চারিত আমাদের প্রত্যেকটি শব্দ কিন্তু আমাদের রাজনৈতিক চিন্তার বহিঃপ্রকাশ ঘটতো, ঠিক আছে, আমাদের স্বপ্নের বহিঃপ্রকাশ করতো, এবং একই সাথে আমাদের স্বপ্ন আবেগের সাথে আমাদের কিন্তু দায়িত্বশীলতার জায়গা থেকে। তখন আমরা তো মন্ত্রী ছিলাম না, তখন তো আমরা কোনো মানে সংসদে নির্বাচিত কেউ ছিলাম না, তখন আমরা সাধারণ একটা ছাত্র আন্দোলনের কর্মী, ছাত্র আন্দোলনের নেতা ছিলাম, কিন্তু সবসময় একটা রেসপন্সিবিলিটি নিয়ে, একটা রেসপন্সিবিলিটির সাথে আমাদের তখন হচ্ছে কথা বলতে হতো আর কি। এখনো অবশ্য আমাদের মতো যে তরুণরা নাই তা না, আমাদের চেয়ে আরো দক্ষ, আরো রেসপন্সিবল তরুণ রয়েছে। কিন্তু এই যে ইনারা যাদেরকে হচ্ছে গিয়ে আমাদের চোখের সামনে নিয়ে এসে আপনাদের মিডিয়া তাদেরকে নেতা বানায় দিছে আর কি, এই যে মিডিয়া ক্রিয়েটেড সেলিব্রিটি যারা রয়েছেন, এই সেলিব্রিটির যে লিডাররা রয়েছেন, সেলিব্রিটি লিডাররা হচ্ছে ধরাকে করে সরা, ধরাকে সরা জ্ঞান করতে গিয়ে খালি তারা ডিল করে, ডিল, ঠিক আছে। একেবারে। আর একটা প্রসঙ্গে আলোচনা করতে চাই, তাইলে নির্বাচন নিয়ে আপনার সংশয় থেকেই যাচ্ছে। শুনুন, আমরা নির্বাচন চাই,
আমরা একটা গণতান্ত্রিক নির্বাচন চাই, আমরা একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন চাই। এখানে সংখ্যা থাকতে পারে, নাও থাকতে পারে, ঠিক আছে, তবে স্পষ্ট যে একটা ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্রকে আমরা মোকাবেলা করতে চাই। আর একটা প্রসঙ্গ আলোচনা করি, গণভোট নিয়ে আপনি নিশ্চয়ই জানেন সরকার জাতীয় সংসদ নির্বাচনকে না যতটা গুরুত্ব দিচ্ছে তার চেয়ে অনেক গুণ বেশি বা কয়েক হাজার মাইল বেগে গণভোটকে গুরুত্ব দিচ্ছে, এবং সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা হ্যাঁ ভোটের পক্ষে ভোট চাচ্ছেন। প্রশ্নপত্র এমনভাবে মানে ব্যালট পেপার এমনভাবে তৈরি করা হয়েছে যে এখানে সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে আপনাকে হ্যাঁ ভোট দিতে হবে। এই যে সরকারের প্রচারণা, এটাকে আপনি কিভাবে? নিজামুল হক বিপুল ভাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা আপনি এখানে তুলে নিয়ে এসেছেন। সেটা দেখেন যে আমরা সেই দীর্ঘদিন ধরে যখনই হচ্ছে পঞ্চদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করলো, তখন থেকেই আমরা আসলে একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবি করছিলাম। আমরা দাবি করছিলাম যে একটা নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার। এই সরকার তো হচ্ছে গিয়ে সেই নিরপেক্ষতা দিনে 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 হারিয়েছে। আবার এখন এসে তারা যে কাজটা করতে যাচ্ছে, ঠিক আছে, এটা খুবই পার্সোনালাইজড কাজ। তারা মনে করেন যে যদি তাদের হচ্ছে গিয়ে এই জুলাই সনদ হচ্ছে গিয়ে পাশ না হয়, তাহলে তারা ব্যক্তিগতভাবে ক্ষয়ক্ষতিগ্রস্ত হবে, ব্যক্তিগতভাবে তারা ক্ষতিগ্রস্ত হবে। জনগণের উপর তাদের খুব একটা ভরসা নাই। ফলে এটা জনগণের বিবেকের উপর ছাড়ে দেওয়া যে আপনি এই যে এইটা এই দুইটা দুই রকম, আপনি হ্যাঁ বলতে পারেন, না বলতে পারেন। এখন আমরা এই যে সনদ আছে, সনদে এই আছে, আপনারা এখন হচ্ছে কি চান, হ্যাঁ বা না বলেন, ঠিক আছে। গণভোটে অংশগ্রহণ করেন, গণভোট দিতে আসেন। তারা জনগণের মনোভাবটা যাচাই করবে, কিন্তু তারা জনগণের মনোভাব যাচাই করবার কাজ তাদের, জনগণের মনোভাব যাচাই করার কাজ তাদের, কিন্তু তারা নানাভাবে জনগণের মনোভাবকে প্রভাবিত করার চেষ্টা করছেন যে হ্যাঁ ভোট যদি না দেন তাইলে আপনি ফ্যাসিস্ট হয়ে যাবেন। আর খুবই সুন্দর, যেটা হচ্ছে সবাই চায়, এমন 4টি প্রসঙ্গ সেখানে তুলে নিয়ে আসছেন। এই শুধু এই 4টি বিষয় তো গণভোট হচ্ছে না। এখানে যে ভোট দেয় তাহলে কি শুধু 4টি বিষয় হবে না? এর সাথে তো আরো 36টি বিষয় আছে। সেই 36টি বিষয়ে জনগণের নানা রকম মতামত থাকতে পারে, এই 36টি বিষয়ের মধ্যে একটি বিষয় আছে যে বাংলাদেশের সংবিধান থেকে সমাজতন্ত্রকে কেটে দেওয়া। এর মধ্যে একটি বিষয় আছে বাংলাদেশের সংবিধান থেকে হচ্ছে গণতন্ত্রকে কেটে দেওয়া। এর মধ্যে একটি বিষয় আছে যে আমার আত্মপরিচয়, যেই কারণে আমরা 23 বছর পাকিস্তানি সে দুঃশাসকদের বিরুদ্ধে লড়াই করেছিলাম, আমরা যেই কারণে হচ্ছে 23 বছর পাকিস্তানের হচ্ছে গিয়ে সেই মানে ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে লড়াই করেছি এবং মুক্তিযুদ্ধ করেছে আমার পূর্বসূরীরা, যেই পরিচয়ের কারণে যে আমি বাঙালি জাতীয়তাবাদের যে বিষয় ছিল, তারা এই সংবিধান থেকে জাতীয়তাবাদ, এই সনদের মাধ্যমে জাতীয়তাবাদকে তারা কেটে দিবে। তারা সাহস পায় নাই তারা এই কথাটা তাদের 4টি প্রশ্নের মধ্যে নিয়ে আসতে, অথচ অন্য 4টি প্রশ্ন দিয়ে, নিরীহ 4টি প্রশ্ন দিয়ে তারা জনগণকে প্রভাবিত করার চেষ্টা করছে। ওয়েল এন্ড গুড করতেছেন, জনগণ বুঝে না কি হবে, কিন্তু আপনারা নিজেরা তো প্রচার করছেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে হচ্ছে বাধ্য করছেন এখানে হ্যাঁ ভোটের পক্ষে কথা বলবার জন্য। তাহলে সরকারি কর্মচারীরা যদি না ভোট না বলে তাহলে সে রাষ্ট্র মানে সরকার বিরোধিতা করে ফেললো, রাষ্ট্রের বিরোধিতা করে ফেললো। এইটা কি তাহলে গণভোট হইল নাকি? এটা তো তাহলে কোনো গণভোট না, এটা এক ধরনের হচ্ছে কি ডিক্রি জারি করা। এই আমার এটা মানবা কি মানবা না, যদি মানো আর তুমি খুব ভালো, না মানলে তুমি ফ্যাসিস্ট, না মানলে তুমি দোসর, না মানলে তুমি রাষ্ট্রদ্রোহী, বা মোদির ভাষায় তুমি এন্টি ন্যাশনাল, ওই এন্টি ন্যাশনাল বানায় দিবেন। এইভাবে করে হচ্ছে যে চাপায় দেওয়া যে প্রবণতা রয়েছে, এটা খুবই ঘৃণ্য প্রবণতা। এবং অ্যাডভোকেট শাহিন মালিক খুবই গুরুত্বের সাথে বিষয়টা বলেছেন যে এই যে ঘটনাটা ঘটাইলেন, এতে গণভোট ভবিষ্যতে চ্যালেঞ্জড হবে। এই সরকারের এই ভূমিকার কারণে গণভোট
চ্যালেঞ্জ হবে। পৃথিবীর কোন দেশে গণভোটের ক্ষেত্রে এইভাবে করে সরকার প্রভাব বিস্তার করতে পারে না, এইভাবে করে তারা প্রচার প্রচারণা করতে পারে না। কারণ না ভোট দেওয়া হচ্ছে আমার গণতান্ত্রিক অধিকার। আমি ব্যক্তি হিসেবে না ভোট কেন দিব সেটা আমি প্রচার করাও আমার গণতান্ত্রিক অধিকার। কিন্তু আমি যদি না ভোটের কথা বলতে যাই তাহলে কি হবে? তাহলে তারা তাদের মতো করে আমার ট্যাগিং করবে। এই যে ট্যাগ মবের খেলা, এই ট্যাগ ম্যাগের খেলার মধ্য দিয়ে তারা যে গণতন্ত্র শিশু, এখন এই মুহূর্তে গণতন্ত্র একটা শিশুর একটা জায়গায়, ভ্রূণের একটা জায়গায় আসছে, সে বিকশিত হবে 12 তারিখের পর থেকে, সেটাকে তো আতর ঘরেই মেরে ফেলা হচ্ছে গণতন্ত্রকে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম সাজিদুল হক রুবেল। তিনি নির্বাচন পরিস্থিতি এবং গণভোট নিয়ে কথা বলছিলেন। গণভোট যে সরকার নিজের থেকে ঢোল পেটাচ্ছে তার একটা আলোচনা আমরা শুনলাম। হ্যাঁ ভোটের জন্য ঢোল পিটাচ্ছে। হ্যাঁ ভোটের জন্য, হ্যাঁ গণভোটে একটা পক্ষ নিয়েছে সরকার, হ্যাঁ ভোটের পক্ষে, তার কথা শুনলাম আমরা। এতক্ষণ আপনারা যারা দেখছিলেন দেখবেন, সবার প্রতি এই শুভেচ্ছা এবং শুভকামনা। আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং যথারীতি প্রতিদিনকার মতো আমরা সন্ধ্যা 7টায়, প্রতিদিন সন্ধ্যা 7টায় আপনাদের সামনে উপস্থিত হয়েছি। উপস্থিত হই, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। শুভ সন্ধ্যা এবং অসংখ্য ধন্যবাদ জনাব সাজিদুল হক রুবেল দেশবার্তাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।